আমরা যখন একজন মানুষের মুখের দিকে তাকাই তখন তার মুখের প্রথম যে কয়টি জিনিস আমাদের চোখে পড়ে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দাঁত। কাজেই একজন মানুষের মুখের কালো দাগযুক্ত অথবা ডিসকালার্ড দাঁত অনেকাংশেই তার হাস্যোজ্জ্বল মুখটাকে ম্লান করে দেয়। আমি ডক্টর নাশিদ তাবাসসুম ত্রিনা, স্পেশালিস্ট ডেন্টাল সার্জন, বিআরবি হসপিটাল, আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি এই ডিসকালার্ড বা দাগযুক্ত দাঁতের কারণ, প্রতিকার এবং চিকিৎসা প্রসিডিওর সম্পর্কে আমি কিছু বলতে। নর্মালি যখন দাঁতের ন্যাচারাল যে কালারটা থাকে, নর্মাল যে কালার, সেটা যখন চেঞ্জ হয়ে যায় তখনই আমরা দাঁতটাকে ডিসকালার্ড বলে থাকি। বিভিন্ন কিছু সিস্টেমিক কারণ এবং ফ্যাক্টর, নর্মাল কিছু ফ্যাক্টর এবং আমাদের কিছু ব্যাড হ্যাবিট, বিভিন্ন কারণেই এই ডিসকালারেশনগুলো হয়। প্রথমেই আমি আপনাদেরকে জানাবো যে কী কী কারণে ডিসকালারেশন বা দাঁতে দাগ পড়ে। তো প্রথম কারণগুলোর মধ্যে আমরা মেডিকেল টার্মে আমরা বিভিন্নভাবে ক্লাসিফিকেশন করেছি, এক্সট্রেন্সিক, ইন্ট্রিনসিক, বিভিন্ন ক্লাসিফিকেশন আছে। আমি অত কঠিন টার্মে না গিয়ে জেনারেলি বলতে চাচ্ছি যে তো প্রথম কারণটি যদি আমি বলি ডেন্টাল প্ল্যাক, এটা হচ্ছে একটা মেইন কারণ। দাঁতের উপরে একটা আলাদা প্রলেপের মতো একটা পড়ে থাকে, সেটাই হচ্ছে ডেন্টাল প্ল্যাক। এটার জন্য দাঁতের মধ্যে ইয়েলিশ ডিসকালারেশন হতে পারে। এছাড়াও কিছু হ্যাবিট আছে, যেমন বিভিন্ন ধরনের স্মোকিং করা, পান সুপারি খাওয়া, তামাক নেওয়া, বিভিন্ন ব্যাড হ্যাবিট, এগুলোর জন্য আমাদের লং টাইম এগুলি কন্টিনিউ করলে দাঁতে ডিসকালারেশন হতে পারে। এবং অতিরিক্ত পরিমাণ চা, কফি এগুলো যদি আমরা নিতে থাকি দাঁতে ইয়েলিশ ডিসকালারেশন পড়তে পারে। এছাড়াও কিছু জেনেটিক্যাল কজ থাকে, বংশগত বিভিন্ন কারণ থাকতে পারে, ফ্যামিলিয়াল ইস্যু থাকতে পারে। এছাড়াও দেখা যায় যে কিছু রেস মানে আফ্রিকান যারা দেখা যায় যে নিগ্রো, ওদের হচ্ছে দাঁতগুলো খুব বেশি হোয়াইটিশ থাকে। আবার যারা একটু ফেয়ার স্কিনের থাকে তাদের দেখা যায় যে দাঁতগুলো একটু ইয়েলিশ থাকে। তো এক একজনের এক এক ধরনের প্রবলেম থাকে, বিভিন্ন কারণে এটা হতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে আপনি যে মাউথওয়াশটা ইউজ করছেন, ক্লোরহেক্সিডিনযুক্ত মাউথওয়াশ, এটা যদি অনেক দিন ধরে কন্টিনিউ করেন সেক্ষেত্রেও এটা হতে পারে। আবার যারা সুইমিং করে, সুইমার্স ক্যালকুলাস বলা হয়, একটা ক্লোরিনযুক্ত পানিতে কন্টিনিউয়াস থাকার জন্য ওখানেও স্টেইন পড়তে পারে, ব্ল্যাকিশ একটা ডিসকালারেশন দেখা যায়। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে ট্রমার কারণে অনেক দিন আগে আঘাত পেয়েছে, সেটা পরবর্তীতে ওই সিঙ্গেল টুথটা নন ভাইটাল হয়ে যায় এবং ডিসকালারেশন হতে পারে। আরও অনেক কারণ আছে যেটা ডেভেলপমেন্টালি হতে পারে, যেমন অ্যামিলোজেনেসিস ইমপারফেক্টা, এরকম বিভিন্ন ধরনের কজ আছে। এবং প্রেগনেন্সিতে মা যদি কিছু স্পেসিফিক মেডিসিন আছে লাইক টেট্রাসাইক্লিন জাতীয় মেডিসিন নিয়ে থাকে, সেক্ষেত্রে বাচ্চার দাঁতে যখন জন্মগ্রহণ করে সেই সময় দেখা যায় যে পরবর্তীতে দাঁতে একটা ডিসকালারেশন দেখা যায়। এছাড়া ফ্লুরোসিস হতে পারে। এই ধরনের বিভিন্ন ধরনের কজ এই ডিসকালারেশনের জন্য দায়ী। বয়স্কদের এই ডিসকালারেশন হওয়ার একটা টেন্ডেন্সি থাকে, বয়স বাড়তে বাড়তে ডিসকালারেশন হতে পারে। ডক্টরদের কিছু আইট্রোজেনিক ফল্টের কারণে হতে পারে। বিভিন্ন রেস্টোরেশন আছে, লাইক যেমন অ্যামালগাম রেস্টোরেশনের কারণে পরবর্তীতে টুথে ডিসকালারেশন হতে পারে। ডেন্টাল ক্যারিজ থেকেও ডিসকালারেশন হতে পারে। তো এই ডিসকালারেশনগুলোর ধরন তো বিভিন্ন ধরনের হয় এবং কালারগুলোও বিভিন্ন রকমের হয়। কারো কালো হয়, কারো ব্রাউন হয়, কারো গ্রিনিশ হয়, কারো রেডিশ হয়, বিভিন্ন ধরনের ইয়েলিশ হয়, বিভিন্ন ধরনের ডিসকালারেশন নিয়ে আসে। এবং দেখা যায় যে আমরা ডিসকালারেশনগুলো কোনো পেশেন্টের দেখা যাচ্ছে মাল্টিপল টুথে হচ্ছে, অনেকগুলো দাঁতে একসাথে হচ্ছে, কোনো পেশেন্টের সিঙ্গেল টুথে হচ্ছে, কোনো পেশেন্টের একটা দুইটা দাঁতে হচ্ছে, বিভিন্ন টাইপেরই হতে পারে। তো এখন আমি আলোচনা করব যে কিভাবে এই ডিসকালারেশন থেকে আমরা মুক্তি পেতে পারি। তো প্রথম আমরা ডায়াগনোসিস করব যে কিসের জন্য হচ্ছে, তার হিস্ট্রি নেব। পেশেন্টের হিস্ট্রি নেওয়ার পরে যেই কজটা আমরা পাবো সেই কজটা রিমুভ করার চেষ্টা করব। যদি তার হ্যাবিচুয়াল কোনো প্রবলেম থাকে সেটা আস্তে আস্তে আমাদের ওভারকাম করতে হবে। অতিরিক্ত স্মোকিং তো সহজেই ছেড়ে দেওয়া যায় না, তো আস্তে আস্তে আমরা সেটাকে কমিয়ে আনার চেষ্টা করব। এটা একটা বিশাল বড় ব্যাপার যে আমাদের দেখা যায় যে স্ট্যাটিস্টিক নিলে দেখা গিয়েছে যে 2020 সালে অলমোস্ট 38-40% পিপল স্মোকার বাংলাদেশে। তো এটা একটা ডিসকালারেশনের মেইন কারণ এবং সেক্ষেত্রে ট্রিটমেন্ট নিলেও দেখা যায় যে স্মোকিং
স্মোকিং যদি কন্টিনিউ করে সেটা আবার রিপিট করতে পারে। সো আস্তে আস্তে আমাদের যে ব্যাড হ্যাবিটগুলো আছে সেটা কমিয়ে ফেলতে হবে। চা কফি তো খেতেই হয়, তারপরেও সেটার পরিমাণ আস্তে আস্তে আমরা একটু কমিয়ে আনবো, সেক্ষেত্রে আমরা আশা করি ভালো রেজাল্টটা পাবো। এছাড়াও প্রেগনেন্সিতে বিভিন্ন ধরনের ওষুধ খাওয়া যাবে না, ডাক্তারের সাথে কনসাল্ট করে যেই ড্রাগসগুলো খেলে ক্ষতি হবে না সেই অনুমোদিত ড্রাগসগুলো নিতে হবে। আর আমাদের কাছে যখন আসে পেশেন্ট ডিসকালারেশন নিয়ে, তখন তো অলরেডি হয়েই যায়, তো সেক্ষেত্রে আমরা তাদেরকে কাউন্সেলিং করি এবং তাদেরকে পুরো প্রসিডিওরগুলো বলে থাকি। বিভিন্ন স্টেপে আমরা ডিসকালারেশনের ট্রিটমেন্ট করে থাকি, বিভিন্ন দাঁতের ধরন বুঝে কন্ডিশন বুঝে আমরা ডিসকালারেশনের ট্রিটমেন্ট করে থাকি। নর্মাল কোনো কজের কারণে হলে, যেটা আমরা নর্মালি দাঁতের বাইরের লেয়ারের থেকে থাকে, সেটা নর্মালি পলিশিং করে ইজিলি চলে যায়, স্টেইনিংগুলো রিমুভ করে দিয়ে ইজিলি চলে যেতে থাকে। এছাড়াও যদি ডেভেলপমেন্টাল কিছু কজের কারণে ভাইটাল টুথে ডিসকালারেশন থেকে থাকে, সেক্ষেত্রে আমাদের ভাইটাল ব্লিচিংয়ে চলে যেতে থাকে। ব্লিচিং একটা অপশন যেটা ডিসকালারেশন টুথকে কালারটাকে ফিরিয়ে আনে বিভিন্ন কেমিক্যাল এজেন্ট অ্যাপ্লাই করার মাধ্যমে। তো এটাও দুই ধরনের নর্মালি হয়ে থাকে, ভাইটাল ব্লিচিং এবং নন ভাইটাল ব্লিচিং। বিভিন্ন টেকনিক আছে। যদি একটি দাঁতে প্রবলেম থাকে, যেটা মানে ট্রমাটিক কোনো কারণে, সেটা আমরা নন ভাইটাল ব্লিচিং বলে থাকি। 3-4 দিন 3-4টা ভিজিটে আমরা এটা করে থাকি এবং সম্পূর্ণরূপে টুথটা হোয়াইটেনিং হয়ে যায় সেক্ষেত্রে। আর ভাইটাল টুথে ব্লিচিং হলে, অনেকগুলো দাঁতে ডিসকালারেশন থাকলে আমরা ভাইটাল ব্লিচিং করে থাকি। এখন আমাদের রিসেন্ট অনেক লেটেস্ট টেকনোলজি অ্যাপ্লাই করে বিভিন্ন ব্লিচিং এজেন্ট এসেছে, যেগুলা খুবই ভালো এবং অ্যাপ্লাই করে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় এবং এক দুইটা ভিজিটেই খুব সুন্দর দাঁতের শেডটা চলে আসে। তো সেক্ষেত্রে কিছু কিছু কেমিক্যাল আছে, যেটা ম্যাটেরিয়ালস আছে যেটা দুইটা একসাথে মিক্স করে হয়ে যায়, আবার কিছু কিছু আছে যেটা লাইটের মাধ্যমে অ্যাক্টিভেশন করতে হয়, বিভিন্ন প্রসিডিউর আছে। বাট ব্লিচিং করলে যেটা হয়, এটা একটা কন্টিনিউয়াস প্রসেসের মতো। আপনার 6 মাস বা 1 বছর পর পর এটা রেগুলার করতে হয়, সেক্ষেত্রে সেটা ঠিক থাকে। 6 মাস পরে আবার একটু আগের স্টেজে চলে যেতে পারে, সেজন্য আবার পুনরায় আমরা 6 মাস পরে এটাকে অ্যাডভাইস করি। এবং আরেকটা ডিসঅ্যাডভান্টেজ যেটা হচ্ছে, সেটা হলে সেন্সিটিভিটি ডেভেলপ করতে পারে। তো সেক্ষেত্রে আমরা ডিসেনসিটাইজিং এজেন্ট ইউজ করে থাকি, সেক্ষেত্রে সেন্সিটিভিটিটা কমে থাকে। তো আজকে আমি আপনাদেরকে মোটামুটি বোঝানোর চেষ্টা করেছি যে কিভাবে আমরা এই দাঁতের দাগ হচ্ছে বা এটা থেকে প্রতিরোধ কিভাবে করা যায় এবং চিকিৎসা পদ্ধতি। এছাড়াও যদি আপনাদের আর কোনো জিজ্ঞাসা থাকে, আমাদের কাছে আসবেন, আমরা আপনাদের সর্বাত্মক সহায়তা করব। ধন্যবাদ।